নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় নকশা জাতীয় গদ্য। 19 শতকে বাংলা সমাজ, সাহিত্য, সংস্কৃতির ধারায় এক পালাবদল সংগঠিত হয়। শিক্ষা প্রসারের সূত্রেই এই সময় বাঙালি জনজীবনে, বাঙালির চিন্তনে, মননে এক নবচেতনার উন্মেষ ঘটে। সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক জীবনে পালাবদলের সঙ্গে সঙ্গেই সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রেও নানান পরিবর্তন সংগঠিত হয়। 19 শতকের নব্যচিন্তন এবং দর্শন উন্মেষের সূত্রেই প্রথাবদ্ধ প্রচলিত ভাবনা, সামাজিক নানা সংস্কারকে প্রশ্ন করার এক স্বাভাবিক প্রবণতা তৈরি হয়। এই সূত্রেই সমাজ সংস্কারমূলক ভাবনার প্রবর্তনে, বিভিন্ন মতাদর্শ, মতবাদ প্রচারে এবং প্রসারে বাংলা সাহিত্যকেই হাতিয়ার করেছিলেন তৎকালীন শিক্ষিত বাঙালি সমাজ। এই সময় শিক্ষিত বাঙালির হাত ধরে বাংলা গদ্য চর্চার সম্প্রসারণ ঘটে। সমাজ সংস্কারমূলক সাহিত্য রচনার ক্ষেত্রে, মতবাদ প্রচারের ক্ষেত্রে গদ্যই একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম হয়ে ওঠে এবং এই সময় গদ্য নির্ভর বিভিন্ন প্রকরণ বা সংরূপের আবির্ভাব ঘটে। এই সংরূপগুলির মধ্যে অন্যতম নকশা জাতীয় গদ্য বা নকশা জাতীয় সাহিত্য। আমরা আমাদের আজকের এই আলোচনায় নকশা জাতীয় গদ্যের গঠন, নকশা জাতীয় গদ্যের বৈশিষ্ট্য, ভাষা রীতি বা ভাষা শৈলী সম্পর্কে আলোচনা করব এবং এই সূত্রেই আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব 19 শতকের বাংলা গদ্য চর্চার ধারায় নকশা জাতীয় সাহিত্যের গুরুত্ব কতখানি। নকশা জাতীয় সাহিত্য তার গদ্য রীতি কি কোনো বিকল্পের সন্ধান দিল বাংলা গদ্য সাহিত্য চর্চার ধারায়? এই বিষয়গুলি সম্পর্কেই আমরা আলোচনা করব। আমরা প্রথমেই জেনে নিই নকশা কাকে বলে। নকশা বলতে আমরা যে ধরনের রচনাগুলিকে নির্দেশ করছি, 19 শতকের পূর্বে সেগুলির কোনো অস্তিত্বই ছিল না। বাংলা উপন্যাস সৃষ্টির পূর্বে সমকালের পাঠককে সচেতন করার লক্ষ্য নিয়ে বাংলা গদ্যকে হাতিয়ার করে রঙ্গব্যঙ্গের আধারে জীবনের সমস্যার রূপ নির্মাণ করেন একদল সাহিত্যিক। এই রচনাকেই আমরা নকশা জাতীয় সাহিত্য বলি। তাহলে এক কথায় নকশা জাতীয় সাহিত্য কাকে বলবো? পাঠককে সচেতন করার লক্ষ্য নিয়ে গদ্যে রচিত লঘু রসাত্মক বা রঙ্গব্যঙ্গমূলক রচনাই নকশা। নকশা জাতীয় সাহিত্যের প্রকরণ, বৈশিষ্ট্য, ভাষাশৈলী সম্পর্কিত আলোচনায় অনুপ্রবেশের আগে আমরা নকশা জাতীয় সাহিত্যের পূর্ববর্তী ধারা বা বাংলার সাহিত্যের প্রথম পর্ব সম্পর্কে খানিকটা সংক্ষেপে জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা সকলেই জানি 19 শতক বাংলা গদ্য চর্চার উন্মেষকাল, কিন্তু এর বহু পূর্বেই প্রায় ষোড়শ-সপ্তদশ শতাব্দী থেকেই বাংলা গদ্য চর্চার সূত্রপাত ঘটে। এই সময় সাধারণত ব্যক্তিগত চিঠিপত্র লেখার ক্ষেত্রে, আইন আদালতের বইপত্র রচনার ক্ষেত্রে, বৈষ্ণব কারিকা রচনায় বাংলা গদ্য চর্চার নিদর্শন দেখতে পাওয়া যায়। ইংরেজ শাসন প্রতিষ্ঠা পরবর্তীকালে প্রাথমিকভাবে ধর্মচর্চার কারণে, ধর্ম প্রসারের উদ্দেশ্যে বাংলা গদ্য চর্চার সূত্রপাত ঘটে। তারও পরবর্তীকালে ইংরেজ রাজকর্মচারীদের বাংলা ভাষা শিক্ষার উদ্দেশ্যে বাংলা গদ্য চর্চার সম্প্রসারণ ঘটে। 19 শতকে বাংলা গদ্য চর্চার উন্মেষে দুটি প্রতিষ্ঠান বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। একটির নাম ফোর্ট উইলিয়াম কলেজ এবং অন্যটি শ্রীরামপুর মিশন। এই প্রতিষ্ঠানগুলির হাত ধরেই প্রাথমিক পর্বে বাংলা গদ্য গ্রন্থ রচনা এবং অনুবাদের কাজ শুরু হয়। পরবর্তী পর্যায়ে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরদের হাত ধরে বাংলা বেদ বেদান্ত চর্চা, উপনিষদ চর্চা, শাস্ত্রকে হাতিয়ার করে বিভিন্ন সংস্কারমূলক গদ্য রচনা, অনুবাদ সাহিত্য চর্চার বিকাশ ঘটে। আমরা বলতে পারি ফোর্ট উইলিয়াম কলেজ থেকে বাংলা গদ্য চর্চার যে সূচনা হয়েছিল তা পরবর্তী পর্যায়ে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পরবর্তীকালে অক্ষয় দত্ত, প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহদের হাত ধরে বিকাশ লাভ করে।
19 শতকে বাংলা গদ্যচর্যার যে বিকাশ ঘটে তাতে গদ্যচর্যায় বেশ কতকগুলি সংরূপের বিকাশ ঘটে। তার মধ্যে অন্যতম উপন্যাস, রম্য রচনা, আত্মজীবনীমূলক রচনা। তার মধ্যে অন্যতম একটি সংরূপ নকশা। এই নকশা জাতীয় সাহিত্যের ধারা, তার গদ্যশৈলী আমাদের আজকের আলোচ্য বিষয়। আমরা প্রথমেই জেনে নেওয়ার চেষ্টা করব এই নকশা জাতীয় সাহিত্য রচনার প্রয়োজন কেন তৈরি হলো। এই সম্পর্কিত আলোচনার ক্ষেত্রে আমরা সমকালীন পরিস্থিতি সম্পর্কে খানিক জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা জানি যে কোনো সাহিত্য সংরূপের আবির্ভাবের ক্ষেত্রেই সমকালীন সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পরিস্থিতি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইংরেজ শাসন প্রতিষ্ঠা পরবর্তী পর্বে 19 শতকে এক নয়া শাসন ব্যবস্থার প্রচলন ঘটে এবং এই নয়া শাসন ব্যবস্থার সূত্রেই আর্থসামাজিক ব্যবস্থাতেও নানা পরিবর্তন সংগঠিত হয় এবং এই আর্থসামাজিক অবস্থার পরিবর্তন সূত্রেই এক নতুন শ্রেণীর আবির্ভাব ঘটে, যাদেরকে আমরা বাঙালি বাবু বলবো। এই হঠাৎ বাবুদের বেশিরভাগ ক্ষেত্রেই কোনো আধুনিক প্রগতিশীল শিক্ষা চেতনা ছিল না, শিক্ষাগত যোগ্যতা ছিল না। নতুন জমিদারি এবং ব্যবসার দৌলতে প্রচুর সম্পত্তির অধিকারী হয়ে ওঠেন এই বাঙালি বাবুরা এবং এই বাবুদের দৌলতেই কলকাতা শহরকে কেন্দ্র করে এক নতুন অর্থনৈতিক ব্যবস্থার আমদানি ঘটে। চরম ভোগবিলাসী জীবনযাপনই ছিল এই বাবুদের উদ্দেশ্য এবং এদেরকে কেন্দ্র করেই শহরে মধ্যস্বত্বভোগী মোসাহেব শ্রেণীরও আবির্ভাব ঘটে। এই নতুন অর্থনৈতিক ব্যবস্থার সূত্রেই তৎকালীন কলকাতায় এক নতুন সাংস্কৃতিক চর্চার আমদানি হয়। এই হঠাৎ বাবুদের বড় অংশই ছিলেন উচ্ছৃঙ্খল, ভ্রষ্ট, রক্ষণশীল পুরাতন ধ্যান ধারণায় বিশ্বাসী। অনেকেই পাশ্চাত্যের ভাবনাকে অনুকরণ করেছেন স্বেচ্ছাচারিতার কারণে, অনেকেই আবার রক্ষণশীল পন্থাকেই আঁকড়ে ধরতে চেয়েছেন। এই হঠাৎ বাবুদের চারিত্রিক বৈশিষ্ট্য যদি আমরা একবার তাকিয়ে দেখি তাহলে দেখতে পাবো বেশ্যালয়ে গমন, ভ্রষ্টাচার, লোক ঠকানো, মদ্যপানের মতো সামাজিক সমস্যাগুলি প্রাদুর্ভাব ঘটে এই বাবুদের হাত ধরেই এবং উপর্যুপরি এই কাজগুলিকেই তারা নৈতিক কাজ হিসেবে তাদের অধিকার রূপে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। এই সময় যখন এই হঠাৎ বাবুদের হাত ধরে ভ্রষ্টাচার সমাজে বৃদ্ধি পাচ্ছে, সামাজিক অবক্ষয় তৈরি হচ্ছে, সেই সময়ই সমাজ সংস্কারকগণ, চিন্তানায়কগণ আধুনিক শিক্ষায় শিক্ষিত বাঙালি এক উন্নত সমাজ গঠনের যজ্ঞে সামিল হয়েছিলেন। 19 শতকেই একদিকে হঠাৎ অর্থপ্রাপ্তি যেমন নতুন বাবু শ্রেণীর জন্ম দিয়েছিল, তেমনি আধুনিক শিক্ষার হাত ধরে এক শিক্ষিত বাঙালি বুদ্ধিজীবী শ্রেণীরও জন্ম হয়। এই আধুনিক শিক্ষিত সমাজের একাংশ জাতীয় জীবনের মানোন্নয়ন, আধুনিক সমাজ গঠনের প্রয়োজনে সমাজ সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। সমাজ সংস্কারের প্রয়োজনে প্রচলিত প্রথাবদ্ধতার বিরুদ্ধে প্রশ্ন করার স্বার্থে আধুনিক সমাজ সংস্কৃতি নির্মাণে সাহিত্যকেই বারবার হাতিয়ার করেছিলেন 19 শতকের শিক্ষিত সমাজ। রাজা রামমোহন রায়ের থেকে শুরু করে বিদ্যাসাগর মহাশয় সংবাদ সাময়িকপত্রের পাতায় আমরা এই সমাজ সংস্কারমূলক রচনার, আধুনিক সমাজ সংগঠনের বহু নজির, বহু উদাহরণ, দৃষ্টান্ত দেখতে পাই। নকশা জাতীয় রচনার মূল আলোচিত বিষয় হিত সাধনের চেষ্টা, আদর্শ সমাজ গঠন এবং নীতিনৈতিকতার শিক্ষা। নকশা জাতীয় রচনার অন্যতম দুই উদ্দেশ্য সমাজের অসুস্থতা, অনৈতিকতার প্রতি কষাঘাত এবং সুস্থ সমাজ গঠনের প্রয়াস। নকশা জাতীয় রচনার অন্যতম উদ্দেশ্য বা বৈশিষ্ট্য সমাজ, দেশ তথা জাতীয় জীবনের হিত সাধনের চেষ্টা। সমস্ত সাহিত্য প্রকরণেই হিত সাধনের চেষ্টা লক্ষণীয়, কারণ সমকালীন সমাজ, আর্থিক পরিস্থিতি, সংস্কৃতি, জনজীবনের প্রভাব সাহিত্যে লক্ষণীয়। আমরা এক কথায় বলতে পারি সমস্ত সাহিত্য সংরূপেই সমাজ কল্যাণ, সমাজ সংস্কারের আবেদন থাকলেও তার অন্যতম লক্ষ্য রসসঞ্চার। অন্যদিকে নকশা জাতীয় সাহিত্যে রসসঞ্চার ঘটলেও তার মূল উদ্দেশ্য সামাজিক শিক্ষা প্রদান, সমাজের কল্যাণ সাধন। সমাজের সম্মুখ রূপ, অন্ধকার দিকগুলি স্পষ্টভাবে প্রকাশ পায় নকশার হাত ধরে। নকশার রচয়িতাগণ সমাজের ভুল ত্রুটিগুলি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চেয়েছিলেন। নকশার প্রয়োজন সাপেক্ষেই লেখকগণ বহু ক্ষেত্রে ব্যঙ্গ, শ্লেষ, উইট, স্যাটায়ারের আশ্রয় নিয়েছেন
ব্যঙ্গের কষাঘাতে সমাজকে আন্দোলিত করার প্রবণতা নকশা জাতীয় সাহিত্যের অন্যতম বৈশিষ্ট্য। আমরা বাংলা নকশা জাতীয় সাহিত্যের কতকগুলি উদাহরণ দেখে নিই। বাংলায় প্রথম নকশা জাতীয় সাহিত্য রচনা করেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, তার নাম নববাবু বিলাস। এছাড়াও তিনি নববিবি বিলাস, কলিকাতা কমলালয় রচনা করেন। প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল, মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়, দুটি অত্যন্ত জনপ্রিয় নকশা জাতীয় রচনা। এবং কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা অত্যন্ত জনপ্রিয়, বহুল পঠিত একটি নকশা। এছাড়াও আরও কতকগুলি নকশা এবং কয়েকজন নকশাকার সম্পর্কে আমরা জেনে নেব। যেমন ভোলানাথ মুখোপাধ্যায়ের আপনার মুখ আপনি দেখো, চুনিলাল মিত্রের কলকাতার নুকোচুরি, রামসর্বস্ব বিদ্যাভূষণের পল্লী গার্হস্থ বাবুদের দুর্গোৎসব ইত্যাদি। নকশা জাতীয় রচনার সাহিত্য ধারা, গদ্যশৈলী প্রসঙ্গে আলোচনার ক্ষেত্রে আমরা মূলত প্যারীচাঁদ মিত্র এবং কালীপ্রসন্ন সিংহের গদ্যধারা বিষয়ে আলোচনা করব। কালীপ্রসন্ন সিংহ এবং প্যারীচাঁদ মিত্রের নকশা জাতীয় রচনা আলোচনার প্রেক্ষিতেই 19 শতকের নকশা জাতীয় গদ্যের ধারাটি, তার গদ্যশৈলী বোঝার চেষ্টা করব। তবে মূল আলোচনায় প্রবেশের পূর্বে নকশা জাতীয় গদ্যের প্রবর্তক ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের গদ্যশৈলী সম্পর্কে সংক্ষেপে জানার চেষ্টা করব। ভবানীচরণের জন্ম 1787 সালে এবং মৃত্যু 1848 সালে। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ইংরেজি এবং ফার্সি ভাষায় দক্ষতা অর্জনের পাশাপাশি সংস্কৃত ভাষা শিক্ষা লাভ করেন। সংস্কৃত ভাষায় শিক্ষিত হওয়ায় ভারতীয় দর্শন শাস্ত্রের নিগূঢ় তত্ত্বের সার কথা অনুভব করতে পেরেছিলেন এবং এর পাশাপাশি বাংলা ভাষার ওপর স্বাভাবিক দখলের কারণেই তার রচনার পথ সুগম হয়। তিনি সংবাদ কৌমুদী এবং সমাচার চন্দ্রিকার মতো পত্রিকা সম্পাদনার কাজে যুক্ত ছিলেন। 1830 সালে ধর্মসভা নামে একটি সংগঠন তিনি তৈরি করেন। পরবর্তীকালে সমাচার চন্দ্রিকা এই সংগঠনটির মুখপত্র হিসেবে প্রচারিত হয়েছিল। ভবানীচরণের সমকালে সমাজ, সংস্কৃতি, জীবন চর্চা ধারায় খুব দ্রুত পরিবর্তন সংগঠিত হয়েছে। এই সময় পারিপার্শ্বিক অস্থিরতা, এই বিবর্তন ভবানীচরণ সহ সমকালের শিক্ষিত বাঙালিকে ভাবিয়েছিল। তবে মনে রাখতে হবে, আধুনিক শিক্ষিত সমাজ আদর্শ দর্শনকে দুভাগে প্রয়োগ করতে চেয়েছেন। একদিকে রয়েছে রক্ষণশীল পন্থা, অন্যদিকে রয়েছে প্রগতিপন্থী পন্থা। রামমোহন রায়, বিদ্যাসাগর মহাশয়রা যেমন প্রগতির পক্ষে সমাজ সংস্কারের উদ্দেশ্যে শাস্ত্রকে হাতিয়ার করেছিলেন, তেমনি ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়রা বিবিধ আধুনিক চলনের বিরুদ্ধে ভারতীয় সনাতন আদর্শ এবং সনাতন ধর্ম সংস্কৃতিকে মাধ্যম করেই সমাজ জীবনে শৃঙ্খলা আনতে চেয়েছিলেন। ভবানীচরণ রচিত নকশার মূল উদ্দেশ্য বাবুদের কৃতকর্মের শাস্তিবিধান এবং পরিবারের সমাজের দুরবস্থার ছবি তুলে ধরা। নব্য বাবু সমাজের বিষাদময় জীবনচিত্র অঙ্কন করে সমকালের উচ্ছৃঙ্খল কোলাহলময় জীবনচারণে অভ্যস্ত বাবুদের এবং পাঠকদের সচেতন করার চেষ্টা করেছিলেন লেখক। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের 3টি মূল রচনার বিষয়বস্তু আমরা সংক্ষেপে দেখে নেব। নববাবু বিলাসে বাবুদের জীবনের অন্ধকারময় দিক, শোচনীয় পরিণতির ছবি তুলে ধরেছেন লেখক। আবার অন্যদিকে নববিবি বিলাসেও নববাবুর চরিত্র দোষে নববিবির উদ্ভব, সমাজ থেকে বিতাড়িত হয়ে বেশ্যাবৃত্তি, দাসীবৃত্তি করতে বাধ্য হওয়া নববিবিদের দুর্দশার ছবি তুলে ধরেছেন লেখক। কলিকাতা কমলালয় সমকালীন কলকাতার এক ঐতিহাসিক দলিল। কথোপকথনের ভঙ্গিতে এক গ্রামীণ ব্যক্তিকে শহর সম্পর্কে জানানোর মাধ্যমে কলকাতা শহরের রীতিনীতি, বাকচাতুরীর পরিচয় তুলে ধরেছেন ভবানীচরণ। আমরা কিছু দৃষ্টান্ত দেখে নিই। এই কলিকাতা মহানগরের স্থূল বৃত্তান্ত বিবরণ করিয়া কলিকাতা কমলালয় নামক গ্রন্থকরণে প্রবর্ত হইলাম। এতৎ গ্রন্থ পাঠে বা শ্রবণে অনায়াসে এখানকার ব্যবহার ও রীতি ও বাকচাতুরী ইত্যাদি আশু জ্ঞাত হইতে পারিবেন। আমরা দেখতে পাই ভবানীচরণের গদ্য মূলত সাধুরীতির গদ্য হলেও এখানে সহজ বাক্য গঠনের প্রবণতা লক্ষণীয়। আমাদের মনে রাখতে হবে, নকশা জাতীয় সাহিত্য রচিত হয়েছিল জনসাধারণকে সচেতন করার উদ্দেশ্যে,
আধুনিক সমাজ গঠনের লক্ষ্যে এক সুস্থ স্বাভাবিক সমাজ গঠনের উদ্দেশ্যে জনসাধারণের কাছে গ্রহণযোগ্য করে তোলার প্রয়োজনীয়তা থেকেই তাই বাক্য গঠন অনেক সহজ সরল। লেখক এখানে বাক্য গঠনের ক্ষেত্রে অহেতুক জটিলতা সৃষ্টি করেননি এবং পূর্ববর্তী ধারার গদ্য রচনার ক্ষেত্রে যেমন জটিল বাক্য গঠনের প্রবণতা লক্ষণীয়, যতিচিহ্ন ব্যবহারের দুর্বলতা লক্ষণীয়, সেই দুর্বলতাগুলি এই পর্বের লেখকগণ অনেকাংশেই কাটিয়ে উঠতে পেরেছিলেন। 19 শতকের গদ্যচর্চার ধারায় এক অন্যতম আলোচ্য নাম প্যারীচাঁদ মিত্র। জন্ম 1814 সালে এবং মৃত্যু 1883 সালে। আধুনিক শিক্ষায় শিক্ষিত ইয়ং বেঙ্গল গোষ্ঠীর অন্যতম সদস্য, ডিরোজিওর ভাবশিষ্য এই মানুষটি নীতি আদর্শে সমৃদ্ধ, শৃঙ্খলা পরায়ণ একটি আধুনিক সমাজ গঠনের সংকল্প করেছিলেন। প্যারীচাঁদ মিত্রের রচনাগুলির দিকে তাকালেই আমরা দেখতে পাব এই রচনাগুলি সমাজ সংস্কারমূলক, তত্ত্বধর্মী, নীতিকথামূলক। সমাজ সংগঠনের উদ্দেশ্যে সাহিত্যকেই আধার করেছিলেন প্যারীচাঁদ মিত্র। বিষয়গত প্রকরণের ভিত্তিতে প্যারীচাঁদ মিত্রের রচনাকে আমরা কতকগুলি ভাগে ভাগ করতে পারি। যেমন লঘু রস বা ব্যঙ্গজাতীয় নকশাধর্মী সাহিত্য, নীতি আদর্শ প্রচারমূলক আখ্যান, ঈশ্বর বিষয়ক তত্ত্বকথা, প্রবন্ধ জাতীয় রচনা এবং কাব্যজাতীয় রচনা। লঘু রস বা ব্যঙ্গজাতীয় রচনা বা নকশাধর্মী সাহিত্য আমরা প্যারীচাঁদ মিত্রের দুটি অত্যন্ত উল্লেখযোগ্য নকশার কথা জানতে পারি, আলালের ঘরের দুলাল এবং মদ খাওয়া বড়দাই জাত থাকার কি উপায়। স্ত্রীলোকের শিক্ষার উদ্দেশ্যে এবং আদর্শবাদী রূপে তাদের গড়ে তোলার উদ্দেশ্যে তত্ত্বকথামূলক রচনার কিছু উদাহরণ আমরা দেখতে পাই, যেমন রামারঞ্জিকা, বামাতোষিনী। ঈশ্বর বিষয়ক কিছু আলোচনা, যেমন যৎকিঞ্চিৎ, অভেদী, আধ্যাত্মিকা। প্রবন্ধ বিষয়ক রচনা, কৃষিপাঠ, ডেভিড হেয়ারের জীবনচরিত, এতদ্দেশীয় স্ত্রীলোক দিকের পূর্বাবস্থা, কাব্যজাতীয় রচনা গীতাঙ্কুর। এইগুলি প্যারীচাঁদ মিত্রের রচনার অন্যতম নিদর্শন। আমরা মূলত প্যারীচাঁদ মিত্রের নকশা জাতীয় গদ্য শৈলী এবং সেই গদ্য বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। আমরা আলোচনা শুরু করছি আলালের ঘরের দুলালকে সামনে রেখে। আলালের ঘরের দুলালের বিষয় সম্পর্কে আমরা সংক্ষেপে জেনে নেব। বাবা মায়ের অতিরিক্ত আদর এবং বৎসঙ্গে কাহিনীর মূল চরিত্র মতিলালের জীবন কিভাবে বিপর্যস্ত হলো তাই আকর্ষণীয় রূপে তুলে ধরেছেন লেখক। আলালের ঘরের দুলালের বেশ কিছু বৈশিষ্ট্যের জন্য সমকালের গবেষকগণ একে উপন্যাস হিসেবে চিহ্নিত করতে চেয়েছেন। আবার আরেকদিকে অনেকে এই সিদ্ধান্তের বিরোধিতাও করেছেন। আমরা এই রচনাটিকে নকশা জাতীয় গদ্য হিসেবেই পড়ব। মূল কাহিনী: বাবুরাম বাবুর একমাত্র সন্তান মতিলালের শিক্ষাদানের উদ্দেশ্যে বাংলা, ইংরেজি, সংস্কৃত, ফার্সি শিক্ষার ব্যবস্থা করেন, কিন্তু শিক্ষকের অযোগ্যতা, পরিবার, অভিভাবকদের অজ্ঞতা, কুসঙ্গে পড়ে মতিলাল অমানুষ হয়ে ওঠে। মতিলালের জীবনের অন্যতম উদ্দেশ্যই হয়ে ওঠে ভোগবিলাস এবং উচ্ছৃঙ্খলতা। পিতৃবিয়োগের পর উচ্ছৃঙ্খলতা পূর্ণতা পায় এবং সমস্ত কিছু হারিয়ে নিঃস্ব হন মতিলাল। পরিবার জীবনে নেমে আসে অন্ধকার। এই কাহিনীতে আমরা ঠকচাচা এবং বাঞ্ছারাম নামে দুটি মোসাহেব চরিত্রকে দেখতে পাই। এই দুটি চরিত্র অঙ্কনের মাধ্যমে লেখক সমকালের বাবু সংস্কৃতির এক ছবি তুলে ধরেছেন। এই কাহিনীর পরিশেষে আমরা দেখতে পাব মতিলাল নিজের জীবনের ভুল বুঝতে পেরে বিবেক দংশন করে কাশীতে এক সন্ন্যাসীর আশ্রয়ে শিক্ষালাভ করেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসেন। কাহিনী শেষ হয় পরিবারের সঙ্গে মিলনের মধ্যে দিয়ে। লেখক প্যারীচাঁদ মিত্র এখানে সমকালীন সমাজ পরিস্থিতি, বাবু শ্রেণীর চারিত্রিক বৈশিষ্ট্য সুনিপুণভাবে তুলে ধরার চেষ্টা করেছেন এবং তার পাশাপাশি একজন সুনাগরিক গড়ে ওঠার জন্য কী ধরনের শিক্ষার প্রয়োজন এবং সামাজিক এবং পারিবারিক অশিক্ষা একজন আগামী নাগরিকের জীবনকে কীভাবে বিপর্যস্ত করতে পারে, এই বিষয়গুলি প্যারীচাঁদ মিত্র আমাদের সামনে লেখার মাধ্যমে তুলে ধরেছেন। কাহিনীতে নীতি উপদেশের ছলে বেশ কিছু কথা প্রকাশ পেয়েছে। এই উদাহরণগুলির সাহায্যেই আমরা প্যারীচাঁদ মিত্রের গদ্য রচনার স্টাইল বা ভঙ্গিমাটি বুঝে নেওয়ার চেষ্টা করব। যেমন, ছেলেকে সৎ করিতে হইলে আগে বাপের সৎ হওয়া উচিত, বা শিশুদিগের প্রতি এমন নিয়ম করিতে হইবে যে তাহারা খেলাও করিবে, পড়াশোনাও করিবে,
ক্রমাগত খেলা করা অথবা ক্রমাগত পড়াশোনা করা ভালো নহে। আমরা এই বাক্যগুলির ক্ষেত্রে দেখতে পাই সহজ সরল বাক্য গঠন করার প্রচেষ্টা রয়েছে। জটিল বাক্যের বদলে সহজ বাক্য গঠনের রীতি অনুসৃত হয়েছে। ক্রিয়াপদের ক্ষেত্রে সাধারণত আমরা সাধুরূপ দেখতে পেলেও এই বাক্যগুলি বোঝার ক্ষেত্রে অর্থবোধগম্যতার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয় না। আমরা আরও একটি উদাহরণ দেখে নিই। মোর উপর এত না টিটকারি দিয়া বাত হচ্ছে কেন? মুই তো এসাদি করতে বলি, একটা নামজাদা লোকের বেটি না আসলে আদমির কাছে বহু শরমের বাত। এই বাক্যে আমরা আরবি ফার্সি শব্দের বহুল প্রয়োগ দেখতে পাই। এই বাক্যটি ঠকচাচার বয়ানে কাহিনীতে উল্লেখ করা হয়েছে। সেই কারণেই এখানে আরবি ফার্সি শব্দের স্বাভাবিক প্রয়োগ লক্ষণীয়। যেমন সাদি, শরম, আদমি এই শব্দগুলির মধ্যে আরবি ফার্সি শব্দ প্রয়োগের প্রবণতা লক্ষণীয়। প্যারীচাঁদ মিত্র গদ্য রচনার ক্ষেত্রে মূলত সাধু গদ্য রীতি ব্যবহার করেছেন। ক্রিয়াপদ এবং সর্বনাম পদগুলির সাধুরূপ ব্যবহৃত হয়েছে। লোকশিক্ষার উদ্দেশ্যে পাঠ উপযোগী গদ্য রচনার কারণেই সহজ বাক্য রচনার চেষ্টা করেছেন প্যারীচাঁদ মিত্র। প্যারীচাঁদ মিত্র রচিত আরেকটি নকশা জাতীয় রচনা মদ খাওয়া বড়দায় জাত থাকার কি উপায়। সমকালে বাবু সংস্কৃতি উন্মেষের সূত্রেই বিভিন্ন আদব কায়দা অন্ধ অনুসরণ বা অনুকরণ শুরু হয়। তার মধ্যে অন্যতম মদ্যপান। 19 শতকের বহু রচনাতেই আমরা মদ্যপানের বিরোধিতা স্বর শুনতে পাই। প্যারীচাঁদ মিত্র এই রচনায় মূলত দুটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন: মদ্যপানের ধ্বংসাত্মক দিক এবং জাতরক্ষার নামে ভ্রষ্টাচারিতার দিক। মদ খাওয়া বড়দায় জাত থাকার কি উপায় এই নকশাটি থেকে আমরা কতগুলো উদাহরণ দেখে নিই। মদ্যপানে যে কেবল শরীর নষ্ট হয় এমতো নহে, শরীরের সঙ্গে বুদ্ধি ও ধনও যায়। বিদ্যা শিক্ষার সময় ধর্ম বিষয় উপদেশ না হইলে বড় অহংকার হয়। কেবল ইংরাজি চলন, ইংরাজি কথন ও ইংরাজি ভজন করিতে ইচ্ছা হয়। প্যারীচাঁদ মিত্রের কথ্যরীতি সম্পর্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাবনার অবতারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাবনা সম্পর্কে খানিক জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজে সাধু রীতিতে সাহিত্য রচনা করেছেন, কিন্তু তিনি অহেতুক সংস্কৃত শব্দ ব্যবহারের বিরোধিতাও করেছেন। বঙ্কিম কখনোই বলার এবং লেখার ভাষাকে এক করতে চাননি, পৃথক করেই রাখতে চেয়েছিলেন। কারণ তার মতে লেখার উদ্দেশ্য শিক্ষাদান, চিত্ত সঞ্চালন এবং কথনের উদ্দেশ্য কেবল জ্ঞাপন। কিন্তু তিনি কথ্য ভাষাকে লেখার ভাষারূপে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে টেকচাঁদ ঠাকুরের গদ্যচর্চার বিশেষ প্রশংসা করেন। তিনি টেকচাঁদ ঠাকুরের বা প্যারীচাঁদ মিত্রের গদ্য রচনা প্রসঙ্গে বলেন, এইরূপ সংস্কৃত প্রিয়তা ও সংস্কৃতানুকারিতা হেতু বাঙ্গালা সাহিত্য অত্যন্ত নীরস, শ্রীহীন, দুর্বল এবং বাঙ্গালা সমাজে অপরিচিত হইয়া রহিল। টেকচাঁদ ঠাকুর প্রথমে এই বিষবৃক্ষের মূলে কুঠারাঘাত করিলেন। তিনি ইংরেজিতে সুশিক্ষিত, ইংরেজিতে প্রচলিত ভাষার মহিমা দেখিয়াছিলেন এবং বুঝিয়াছিলেন। তিনি ভাবিলেন, বাঙ্গালার প্রচলিত ভাষাতেই বা কেন গদ্যগ্রন্থ রচিত হইবে না। যে ভাষায় সকলে কথোপকথন করে তিনি সেই ভাষায় আলালের ঘরে দুলাল প্রণয়ন করিলেন। সেই দিন হইতে বাংলা ভাষার শ্রীবৃদ্ধি, সেই দিন হইতে শুষ্ক তরুর মূলে জীবনবাড়ি নিষিদ্ধ হইল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজে সাধু রীতিতে গদ্য রচনা করলেও বাংলা সাহিত্য রচনায় এই কথ্য রীতির প্রয়োগের প্রশংসা করেছেন। আরেকজন উল্লেখযোগ্য নকশা রচয়িতা কালীপ্রসন্ন সিংহ। কালীপ্রসন্ন সিংহ নিজে একজন স্বল্পায়ু মানুষ, মাত্র 30 বছর জীবিত ছিলেন। তার জন্ম 1840 সালে এবং মৃত্যু 1870 সালে। কিন্তু এই স্বল্প জীবনেও তিনি কতগুলি উল্লেখযোগ্য কাজ করেছেন, যেমন স্কুলে ইংরেজি শিক্ষার জন্য মাসিক ভাতা প্রদান, বিধবা বিবাহকারীদের সাম্মানিক প্রদান, মধুসূদনকে সম্বর্ধনা জ্ঞাপন ইত্যাদি। কালীপ্রসন্ন সিংহের উল্লেখযোগ্য সাহিত্য কীর্তিগুলি: কালীপ্রসন্ন সিংহ বিদ্যুৎসাহিনী সভা, বিদ্যুৎসাহিনী পত্রিকা, বিদ্যুৎসাহিনী রঙ্গমঞ্চ প্রতিষ্ঠা করেন। এছাড়াও সর্বতত্ত্ব প্রকাশিকা, বিবিধার্থ সংগ্রহের মতো পত্রিকা সম্পাদনার কাজে নিযুক্ত ছিলেন। তার অন্যতম কীর্তি মহাভারত অনুবাদ।
এছাড়াও বাবু নাটক, সাবিত্রী সত্যবান, মালতী মাধব, বিক্রম উর্বশী প্রভৃতি রচনা করেন। হুতুম প্যাঁচার নকশা বাংলা সাহিত্যের এক অন্যতম গদ্য গ্রন্থ। নকশা জাতীয় রচনার এক গুরুত্বপূর্ণ দলিল। কালীপ্রসন্ন সিংহ এই গ্রন্থের রচয়িতা হলেও তিনি মূলত হুতুম প্যাঁচা ছদ্মনামে এই কাহিনী রচনা করেন। প্রথমে এই নকশাটির নাম তিনি রাখতে চেয়েছিলেন আরশি। আরশি অর্থাৎ আয়না বা দর্পণ। লেখকের উদ্দেশ্য ছিল এই নকশাটি পাঠের মাধ্যমে বাঙালি আয়নায় নিজের মুখ নিজে দেখতে পাবে। পরবর্তীতে তিনি এই নাম পরিবর্তন করেন এবং নকশাটির নাম হয় হুতুম প্যাঁচার নকশা। কেন হুতুম প্যাঁচা? প্যাঁচা যেমন রডসেলের সাহায্যে রাতের পৃথিবীকে দেখতে পায়, অন্ধকারের মধ্যেও সবকিছুকে স্পষ্ট করে দেখতে পায়, লেখকও সমকালের কলকাতার মন্দ অন্ধকার দিকগুলিকে স্পষ্টরূপে দেখতে পেয়েছিলেন এবং সমাজের বিভিন্ন আঙ্গিক বৈশিষ্ট্য অন্ধকারময় দিকগুলিকে নকশার মাধ্যমে তুলে ধরেছিলেন কালীপ্রসন্ন সিংহ। আরেকটি মত অনুযায়ী প্যাঁচা উইজডমের প্রতীক। এখানে হুতুম প্যাঁচা প্রাজ্ঞজনের মতো সমাজের একটি ওপরের অবস্থান থেকে সমাজের অন্ধকারময় দিকগুলির প্রতি দিক নির্দেশ করে পাঠককে সচেতন করতে চেয়েছেন। 19 শতকের কলকাতার নানান অনৈতিকতা, হুজুগপ্রিয়তা, অন্ধবিশ্বাস, বুজরুকি, বাবু সংস্কৃতির অশ্লীল দিকগুলি নৈপুণ্যের সঙ্গে ফুটিয়ে তুলেছেন কালীপ্রসন্ন সিংহ। সমকালীন কলকাতার বিভিন্ন ছবি পাঠকের সামনে তুলে ধরে পাঠকের নীতিবোধ জাগ্রত করা, আধুনিক মনন সমৃদ্ধ সমাজ গঠনই ছিল লেখকের মূল উদ্দেশ্য। এই নকশা রচনার ক্ষেত্রেও কালীপ্রসন্ন সিংহ সহজ সরল ভাষা ব্যবহার করেছেন। কালীপ্রসন্ন সিংহ কলকাতার মৌখিক কথ্যরীতিকে সাহিত্যের ভাষা হিসেবে উপস্থাপন করেছিলেন। সমকালের ভাষাচর্চা সম্পর্কে হুতুম প্যাঁচার নকশার ভূমিকায় কালীপ্রসন্ন সিংহ নিজেই বলেছেন, আজকাল বাঙালি ভাষা আমাদের মতো মূর্তিমান কবিদলের অনেকেরই উপজীব্য হয়েছে। বেওয়ারিশ লুচির ময়দা বা তৈরি কাদা পেলে যেমন নিষ্কর্মা ছেলে মাত্রই একটা না একটা পুতুল তৈরি করে খেলা করে, তেমনি বেওয়ারিশ বাঙালি ভাষাতে অনেকে যা মনে যায় করছেন। যদি এর কেউ ওয়ারিশান থাকতো তাহলে স্কুল বয় ও আমাদের মতো গাধাদের দ্বারা নাস্তানাবুদ হতে পেত না। কালীপ্রসন্ন সিংহ খানিক ব্যঙ্গের ভঙ্গিতে সমকালের গদ্যচর্চা সম্পর্কে, ভাষা ব্যবহার সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করেছেন। হুতুম প্যাঁচা ছদ্মনামে ব্যঙ্গ বিদ্রুপের ছলে কালীপ্রসন্ন সিংহ সুকঠোর বাক্যকৌশলে সমাজ সম্পর্কে নিজের বলিষ্ঠ মতামত প্রকাশ করেছেন এবং সমাজের বহু নীচতা অধঃপতনের পরিচয় প্রকাশ করতে গিয়ে অনেকাংশে তিনি পরিমিতি বোধকেও অতিক্রম করে গেছেন। তবে নকশাকারদের মূল উদ্দেশ্যই ছিল সমাজের নীচতা এবং অধঃপতনের মূলে কুঠারাঘাত। কালীপ্রসন্ন সিংহের জীবনীকার মন্মথ ঘোষ রচনার প্রেক্ষিত এবং উদ্দেশ্য প্রসঙ্গে যথার্থই বলেছেন, ইহা কেবল নকশা বলিয়া তৎকালে আদৃত হয় নাই, অনেক ভণ্ড সমাজদ্রোহীর পৃষ্ঠে ইহা যে তীব্র কষাঘাতপূর্বক তাহাদিগকে সৎপথে প্রবৃত্ত করিয়া সমাজ সংস্কার সাধন করিয়াছিল। অর্থাৎ বোঝা যায় সমকালে এই রচনাটি বহুল আলোচিত সমালোচিত হয়েছিল, যেমন তেমনি কলকাতার সমকালের সমাজের বহু সত্যকার ছবি এই নকশার মাধ্যমেই প্রকাশ পেয়েছিল পাঠকের সামনে। হুতুম প্যাঁচার নকশার কতকগুলি দৃষ্টান্ত বা উদাহরণ আমরা দেখে নিই। জাহাজ থেকে নতুন সেলার নামলেই যেমন পাইকেরা ছেকে ধরে, সেই রকম পাড়া গিয়ে বড় মানুষ শহরে এলেই প্রথমে দালাল পেশ হয়। দালাল বাবুর সদর মোক্তারের অনুগ্রহে বাড়ি ভাড়া করা, গাড়ি জোগাড় করা, খ্যামটা নাচের বায়না করা প্রভৃতি রকমারি কাজের ভার পান ও পলিটিক্যাল এজেন্টের কাজ করেন। আমরা দেখতে পেয়েছি এর আগে পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই গদ্য লেখকরা সাধু গদ্যরীতি ব্যবহার করেছেন, কিন্তু কালীপ্রসন্ন সিংহ বাংলা নকশা রচনার ক্ষেত্রে বাঙালির কথ্য রীতিকে সাহিত্যের রীতি বা সাহিত্যের শৈলী হিসেবে তুলে ধরেছিলেন। এই রচনার ক্ষেত্রে আমরা যেমন সেলার, পলিটিক্যাল এজেন্ট এই ধরনের ইংরেজি শব্দ দেখতে পাবো, তেমনি খ্যামটার মতো দেশীয় শব্দের প্রকাশও এখানে লক্ষণীয়। প্যারীচাঁদ মিত্রের রচনায় যেমন আমরা ক্রিয়াপদ ব্যবহারের ক্ষেত্রে সাধুরীতির প্রয়োগ দেখেছিলাম, কিন্তু কালীপ্রসন্ন সিংহের রচনায় ক্রিয়াপদেও চলিত রীতি ব্যবহৃত হয়েছে, যেমন হন, করেন ইত্যাদি। আমরা আরেকটি উদাহরণ দেখে নিই। গুরুদাসের পোশাকটি নিতান্ত মন্দ হয়নি, তিনি একখানি সরেশ গুলদার উর্নি গায়ে দিয়েছেন
উর্নিখানি 40 টাকার কম নয়। কেবল কাঠের কুচো বাঁধবার দরুন 4-5 জায়গায় একটু একটু খচে গেছিল। তার গায়ে একটা লাল বিলিতি ঢাকা প্যাটার্নের পিরান ছিল। আগের উদাহরণটির ক্ষেত্রে যেমন আমরা ইংরেজি শব্দ দেখতে পেয়েছি, তেমনি এইখানে আমরা বেশ কিছু আরবি ফার্সি শব্দ এবং ইংরেজি শব্দের প্রভাবও দেখতে পাবো। যেমন গুলদার, উর্নি, পিরান এইগুলি আরবি ফার্সি ঘরানার শব্দ, আবার প্যাটার্ন একটি ইংরেজি শব্দ, চাইনা কোট ইংরেজি শব্দ, বকলাস একটি ইংরেজি শব্দ, বুলু রং, এখানে বুলু একটি ইংরেজি শব্দ। অর্থাৎ সমকালের কথ্য রীতি, চলিত গদ্য রীতি, মানুষের মুখের ভাষা, মুখের কথা বলার নিজস্ব যে ভঙ্গিমা, তাকেই সুনিপুণভাবে সাহিত্যের আঙ্গিকে ফুটিয়ে তুলেছিলেন কালীপ্রসন্ন সিংহ। প্যারীচাঁদ মিত্র এবং কালীপ্রসন্ন সিংহের ভাষারীতির স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আমরা খানিক জেনে নেওয়ার চেষ্টা করব। প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল কথ্য রীতিতে সহজ ভাষায় রচিত হলেও এই কাঠামোটি সাধু রীতির। প্রয়োজন সাপেক্ষে গ্রাম্য বুলি ও কলকাতা শহরে চলিত বুলি ব্যবহৃত হলেও প্যারীচাঁদ মিত্রের গদ্যে মূলত সাধু এবং চলিত গদ্যের সংমিশ্রণ ঘটেছিল। অন্যদিকে হুতম অবিমিশ্র চলিত গদ্যে রচিত, তিনি মুখের ভাষা, কথার মুদ্রাদোষ, উচ্চারণ পদ্ধতিগুলিকে হুবহু অনুকরণ করেছিলেন। পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাব প্রমথ চৌধুরীর হাত ধরে বাংলা গদ্য রীতি প্রচলিত হয়, কিন্তু এই গদ্য রীতি ভদ্রজনের ব্যবহারযোগ্য, মার্জিত এবং গুরুভাব সম্পন্ন ছিল। বলা যায় কালীপ্রসন্ন সিংহ পরবর্তীকালের লেখকদের জন্য চলিত গদ্য রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্যারীচাঁদ মিত্রের গদ্যশৈলীর প্রশংসা করলেও হুতমি ভাষা ব্যবহারের বিরোধিতা করেছেন। তিনি বলেন, হুতমি ভাষা দরিদ্র, ইহার তত শব্দধন নাই। হুতমি ভাষা নিস্তেজ, ইহার তেমন বাঁধন নাই। হুতমি ভাষা অসুন্দর এবং যেখানে অশ্লীল নয় সেখানে পবিত্রতা শূন্য। হুতমি ভাষায় কোনো গ্রন্থ প্রণীত হওয়া কর্তব্য নয়। যিনি হুতুম প্যাঁচা লিখিয়াছিলেন তাহার রুচি বা বিবেচনার আমরা প্রশংসা করি না। এই সময় হুতুম প্যাঁচার নকশার গদ্যরীতি নিয়ে বহু সমালোচনা হয়েছে, তারই জ্বলন্ত উদাহরণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বক্তব্যটি। তবে কালীপ্রসন্ন সিংহ এই বিভিন্ন নিন্দা সম্পর্কে নিজেই বলেছেন, হুতমের নকশা ব্যঙ্গ সাহিত্যের নতুন গহনা ও সমাজের পক্ষে নতুন হেয়ালি। যদি ভালো করে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া না হয় তাহলে সাধারণ এর মর্ম বহন করতে পারতেন না ও হুতমের উদ্দেশ্য বিফল হতো। আমরা এই পর্বে কালীপ্রসন্ন সিংহ এবং প্যারীচাঁদ মিত্রের নকশা জাতীয় গদ্যরীতি, গদ্য শৈলী সম্পর্কে আলোচনা করলাম এবং সেই সূত্রেই 19 শতকের বাংলা গদ্য চর্চার ধারায় নকশা জাতীয় গদ্যের নিজস্ব বৈশিষ্ট্য, নিজস্ব গদ্যরীতি, নিজস্ব স্টাইলটি আসলে কেমন ছিল সেই সম্পর্কেও খানিক জানার চেষ্টা করলাম। বলতেই হয়, ফোর্ট উইলিয়াম কলেজের হাত ধরে বাংলা গদ্য চর্চার যে সূচনা হয়েছিল সেখানে আমরা যতিচিহ্ন ব্যবহারের দুর্বলতা লক্ষ্য করেছি, বাক্য গঠনের জটিলতা, আন্বয়িক জটিলতা যেভাবে লক্ষ্য করেছিলাম, পরবর্তী পর্বে এই নকশা জাতীয় রচনার ক্ষেত্রে রচয়িতাগণ সেই দুর্বলতা অনেকাংশেই কাটিয়ে উঠতে পেরেছিলেন এবং পরবর্তীকালে বাংলা গদ্য চর্চার ধারায় যে চলিত রীতির প্রচলন হয় সেই চলিত রীতির সূচনার ক্ষেত্রে নকশা রচয়িতাদের গুরুত্ব, তাদের অবদান অনস্বীকার্য। আমাদের আলোচনার উপর ভিত্তি করেই এই প্রশ্নগুলির উত্তর দেওয়া সম্ভব। তবে আপনাদের জানা বোঝার জন্য এবং এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আলোচনার পাশাপাশি আরও যে বইগুলি আপনারা পড়ে দেখতে পারেন, এবং অবশ্যই বলবো যদি সময় সুযোগ করে আপনারা সঠিক হুতুম প্যাঁচার নকশা, আলালের ঘরের দুলাল এই নকশা দুটি কখনো পড়ে দেখেন তাহলে আপনাদের ভালো লাগবে এবং নকশা জাতীয় গদ্যের ধারা, গদ্য শৈলী সম্পর্কে আপনারা আরও সম্যক ধারণা তৈরি করতে পারবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি।